তারেক রহমানের সাথে বৈঠক শেষ করেই ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গতকালই দিল্লি গেছেন। আজকে সকালে তিনি হাই ভোল্টেজ দুটো মিটিং করেছেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তার দলবল সহ বাংলাদেশে এসেছিলেন এবং তিনি গতকাল এবং আজকে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু মিটিং করেছেন। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর শামসুল ইসলাম সহ আরো অনেকে রয়েছেন। এছাড়াও আরো ছোটখাটো কিছু বিষয় আলাপ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেই দিল্লি চলে গেছেন। আমি গতকালই বলেছিলাম যে ডক্টর খলিলের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে সেখানে কি আলোচনা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু আসলে ভেতরের ঘটনা তো আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্য এবং দক্ষিণ এশীয় দূত এবং ভারতে আমেরিকার অ্যাম্বাসেডর মিস্টার সার্জিও গোর বাংলাদেশ সফর করার পরই কিন্তু ভারতীয় প্রতিনিধি দলের তৎপরতা বেড়ে গেছে। তার মানে কি, সার্জিও গোরের সফর এবং এই যে আমরা দেখছি রয়ের প্রধান আসছে তার টিম নিয়ে, দীনেশ ত্রিবেদীর তৎপরতা, এগুলো কি পরস্পর সম্পর্কযুক্ত? আজকে দীনেশ ত্রিবেদী সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত একটি হাই ভোল্টেজ মিটিং করেছেন। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন। 8টা 40 মিটিং শেষ করে 9টা 10 থেকে 9টা 25 পর্যন্ত তিনি আরেকটি বৈঠক করেন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং বেশ কিছু আধা সামরিক কর্মকর্তা ছিলেন এবং অজিত দোভাল ছিলেন। এই সকালের প্রথম মিটিংয়ে 37টা ইস্যু নিয়ে কথা হয়েছে। তার মধ্যে এই যে বাংলাদেশ রিলেটেড, তার মধ্যে এই যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি, সেই চুক্তিটার আপডেট করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়, বাংলাদেশের সাথে যে ভারতের বন চুক্তি, এই যে নদী এবং সমুদ্র বন্দর, এ ধরনের নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই দুটো মিটিংয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় এসেছে, সেটা হলো র্যাপিড রেসপন্স টিম। এটা আগেও ছিল কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না। বিশেষ করে মমতা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গিদের আদান প্রদান অনেক কিছু যাতে সহজে করা যায়, সে কারণে তিনি কেন্দ্রীয় সরকারের অনেক বিষয়ে সহায়তা করতেন না। এই র্যাপিড রেসপন্স টিমের কাজ হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বর্ডার এরিয়ায় যা যা হচ্ছে, বর্ডার কিলিং, বাংলাদেশের পক্ষ থেকে এই যে বর্ডার কিলিং নিয়ে বারবার কথা বলা হয় যে সীমান্ত হত্যা কমাতে হবে। সো এখন থেকে সীমান্তকে মনিটর করা হবে এবং দুই দেশের প্রতিনিধি নিয়ে র্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে এই সীমান্ত মনিটরড হবে। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। বাংলাদেশের এই যে কালকে ডক্টর খলিলের কথা শুনি যখন, বা তথ্য উপদেষ্টার কথা শুনি, তখন সেই শেখ হাসিনাকে ফেরত পাঠাও এবং তারা রেফারেন্স হিসেবে দেয় বন্ধি প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তির 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষ অংশে কিন্তু লেখা আছে, কোনো বিতর্কিত আইন, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালতের মাধ্যমে বিচার করে সেই বিচারের রায় অনুযায়ী বন্দীদের প্রত্যর্পণ, সেটা কিন্তু এই চুক্তিতে প্রযোজ্য হবে না। এবং যেহেতু বাংলাদেশের আইসিটিতে বর্তমানে যে বিচারগুলো চলছে, সেটি আইনের চোখে শুধু অবৈধ না, সেটি চরমভাবে বিতর্কিত। সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে অবৈধ আইসিটির আদালত, সেই আদালতের রায় দিয়ে যে বন্দি প্রত্যর্পণ চুক্তির যে রেফারেন্স বাংলাদেশ সরকার বারবার দিচ্ছে, সেটা আদৌ প্রযোজ্য না। অর্থাৎ শেখ হাসিনা এই প্রত্যর্পণ চুক্তির অধীনে পড়েন না। এছাড়াও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যখন ফিরবেন তার পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আজকে আপনারা দেখেছেন যে আমাদের তথ্য উপদেষ্টার সুর বদলে গেছে। তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনা যখন আসবে তাকে
পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তিনি কিন্তু এমনি এমনি বলেন নাই। এদিকে আগামীকাল দীনেশ ত্রিবেদী ফিরবেন 12ই আগস্ট এবং ধারণা করা যাচ্ছে 13 অথবা 14ই আগস্ট দীনেশ ত্রিবেদী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সাথে মিটিংয়ে বসবেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তিনি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন এবং 12 জন উচ্চ পদস্থ সেনা অফিসারের সাথে ভারতীয় রয়ের প্রধান পরাগ জৈন মিটিং করেছেন। আজকে তিনি 3 জন এমপির সাথে মিটিং করেছেন। তিনি সংসদ এলাকায়ও গিয়েছিলেন এবং এই যে প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন সেখানে ওই 161 পৃষ্ঠা ভারত যেটি দিয়েছে, যেখানে জঙ্গি তৎপরতার ডিটেলস দেওয়া আছে, সেই রিপোর্টের রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশকে বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ এই জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করছে না এবং আবারও 16ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হয়েছে এবং এই 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে। তারেক রহমানের সাথে রয়ের চিফের যখন মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে কিছুক্ষণের জন্য জয়েন করেছিলেন বিক্রম দোরাইস্বামী। বিক্রম দোরাইস্বামীর কথা আপনাদের মনে আছে? তিনি যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডে ভারতের হাই কমিশনার ছিলেন এবং তিনি মূলত স্পটে থেকে তারেক রহমানের সাথে ভারতের যে নেগোসিয়েশন হয়েছিল বাংলাদেশে ফেরা, ক্ষমতায় যাওয়া, এই নেগোসিয়েশনটা লন্ডনে বসে লিড করেছিলেন এই বিক্রম দোরাইস্বামী। বর্তমানে তিনি চায়নায় ভারতের হাই কমিশনার। তো বিক্রম দোরাইস্বামী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে এবং তিনি এই রয়ের প্রধান এবং প্রধানমন্ত্রীর মিটিংয়ের কিছু অংশেও তিনিও অ্যাটেন্ড করেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। এদিকে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আপনাদের জানাচ্ছি যে এই ব্রিক্সের যে সম্মেলন রয়েছে আগামী মাসের 12 এবং 13ই সেপ্টেম্বর, সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যোগ দিচ্ছেন। যদিও তার যোগ না দেওয়ার ব্যাপারে বাংলাদেশে ISI পন্থী যারা রয়েছেন, পাকিস্তান পন্থী রয়েছেন এবং মিডিয়ার একটা অংশ যাদের গতকালও করেছি গ্যাং অফ ফোর, তারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এখন মোটামুটি চূড়ান্ত যে তারেক রহমান যাচ্ছেন, এই ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাচ্ছেন না। কিন্তু আপনাদের মনে আছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কিন্তু তারেক রহমানকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। তো সেই আমন্ত্রণটা এখনো কিন্তু বহাল আছে। সবশেষে গতকাল বলেছিলাম যে লোডশেডিং এ এই সরকার রেকর্ড করেছে, সেই রেকর্ডটি কিন্তু আজকে আবার ভেঙে গেছে, অর্থাৎ আরো বেশি লোডশেডিং। তাই নিন্দুকেরা প্রশ্ন তুলছে যে বিএনপি সরকারের আসলে বিদ্যুতের সাথে সম্পর্কটা এরকম কেন যে তারা যখনই ক্ষমতায় আসে তখনই সারা দেশ অন্ধকারে ডুবে যায়, লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।